সালমা আহমেদ তার মেয়ের হাতে গিফট পেপারে মোড়ানো প্যাকেটটির দিকে অবাক চোখে তাকালেন। এটা কি মামা? তুমি তো মার্কেটে গিয়েছিলে, আর সম্ভবত কিছু বই কেনার জন্য। তোমার? হ্যাঁ আম্মি, আমার বই কেনার ছিল, কিন্তু কাউকে উপহার দেওয়ার জন্য। কাকে উপহার দেবে? লাহোরে আমার এক বান্ধবী আছে, সামনে তার জন্মদিন, তার জন্যই কিনেছি এগুলো। কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব, কারণ আমি তো এখন লাহোরে যাব না। ছুটিতে এখন এখানেই থাকতে হবে। এটা এদিকে আনো, প্যাকেটটা আমার কাছে দাও। আমি ওয়াসিমকে দিয়ে দেব, সেই পাঠিয়ে দেবে। না আম্মি, আমি এখনই পাঠাবো না, এখন তার জন্মদিনের তারিখ আসেনি। সালমার মনে হলো ইমামা একদম ঘাবড়ে গিয়েছে। তিনি অবাক হলেন, এটা কি ঘাবড়ে যাওয়ার মতো কোনো বিষয়? 3 বছর আগে ইমামার জন্য অনেক দুশ্চিন্তার মুখোমুখি হতে হয়েছিল, তার আর তার স্বামী হাশিম মুবিনের। তিনি তখন তার মেয়েকে নিয়ে অনেক চিন্তিত ছিলেন, আর হাশিম মুবিন ছিলেন তার থেকেও বেশি চিন্তিত। কিন্তু গত 3 বছরে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। তারা দুজনেই এখন তার দিক থেকে ছিলেন পরিপূর্ণভাবে নিশ্চিত। বিশেষ করে আরজাদের সাথে তার বিয়ে ঠিক করে দিয়ে তিনি জানতেন ইমাম আরজাদকে পছন্দ করে। শুধু সেই নয়, আরজাদকে যে কেউই পছন্দ করত, কারণ সে সব দিক থেকে ছিল আদর্শ একটি ছেলে। তিনি এও জানতেন যে আরজাদের সাথে বিয়ে ঠিক হওয়ায় সে খুব খুশি হয়েছিল। আরজাদ এবং তার মাঝ থেকে আগে থেকেই খুব ভালো বন্ধুত্ব এবং অঙ্গরঙ্গতা ছিল। কিন্তু মাঝে মধ্যে ওনার মনে হতো সময়ের সাথে সাথে ইমামা ক্রমশ নিশ্চুপ হয়ে যাচ্ছিল। সে প্রথমে এমন ছিল না, কিন্তু এখন সে তো আর স্কুলের বাচ্চাটিও নেই, মেডিকেল কলেজের স্টুডেন্ট। সুতরাং সময় বা কোথায় থাকবে তার কাছে? এসব বলে সালমা আহমেদ সব সময় নিজেকে বুঝিয়ে নিতেন। ইমামা ছিল তাদের সবচেয়ে ছোট মেয়ে। বড় 2 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। 2 ছেলে আর ইমামার বিয়ে বাকি থাকতে এক ছেলেকেও বিয়ে করিয়ে ফেলেছেন। ভালোই, মেয়েটা গম্ভীর হচ্ছে দিন দিন। মেয়েদের জন্য গাম্ভীর্য অনেক ভালো জিনিস। তাদের যত জলদি নিজের দায়িত্বের প্রতি বোধ জন্মাবে ততই ভালো। সালমা আহমেদ একটা গভীর শ্বাস নিতে নিতে ইমামার থেকে চোখ সরিয়ে নিলেন। ইমামা ছুটিতে বাড়িতে আসতো, আর যতদিন সে এখানে থাকতো ততদিন ইমামার ওপর তার নজর থাকতো, সজাগ সচেতন। কি জানি এই সাজিদটা কোথায় রয়েছে, যে কাজই তাকে করতে বললে ব্যাস ভুলেই যাবে সে। ওনার হঠাৎ করে কাজের লোকটার কথা মনে পড়ল, যার পেছন পেছন তিনি লাউঞ্জে এসেছিলেন। বিড়বিড় করতে করতে তিনিও এবার লাউঞ্জ থেকে বের হয়ে গেলেন। ওটা ছিল নিউ ইয়ার নাইট। নতুন বছর শুরু হতে আর 3 মিনিট বাকি। 14-15 বছরের 10 জন ছেলের ওই দল বিগত 2 ঘন্টা ধরে নিজ নিজ মোটর সাইকেলে করে শহরে বিভিন্ন জায়গায় রাস্তায় নিজেদের কৃতিত্ব দেখানোয় ব্যস্ত ছিল। তাদের মধ্যে কয়েকজনের মাথায় বাঁধা ছিল চমকদার ব্যাজ, যেখানে নববর্ষকে ঘিরে নতুন কিছু বাক্য লেখা ছিল। 1 ঘন্টা আগে তারা পোশ এলাকায় একটি বড় সুপার মার্কেট অতিক্রম করেছিল, আর তখন তারা সেখানে থাকা মেয়েদের দেখে শীষ বাজাচ্ছিল। নিজেদের বাইকে চড়ে বিভিন্ন সড়কে চক্কর দিচ্ছিল। তাদের পকেটে ছিল পটাকা, সেগুলো তারা একটু পরপর ফটাফট ফোটাচ্ছিল। 11:45টায় তারা জিমখানা ক্লাবে এসে উপস্থিত হলো। এখানকার পার্কিং লট ছিল অসংখ্য গাড়িতে ঠাসা। এই গাড়িগুলো ছিল ওই লোকেদের যারা জিমখানায় নিউ ইয়ার উদযাপনের জন্য অনুষ্ঠাতব্য পার্টিতে এসেছিল। এই ছেলেগুলোর কাছেও ছিল পার্টির ইনভাইটেশন কার্ড, কেননা তাদের মধ্যে প্রায় সবার মা বাবাই ছিল জিমখানার সদস্য। এই ছেলেগুলো ভেতরে পৌঁছালো তখন সময় 11:55। কয়েক মিনিট পর হলরুম এবং ডান্স ফ্লোরের সমস্ত লাইট অফ হয়ে যাবে, আর তারপর বাইরের লনে আতশবাজি প্রদর্শনের সাথে নতুন বছর শুরু করে লাইট অন করা হবে। তারপর প্রায় পুরো রাত জুড়ে ওখানে নৃত্যের সাথে সাথে চলবে মদ্যপানের মহড়া। নিউ ইয়ার অনুষ্ঠানের জন্য জিমখানার ব্যবস্থাপকরা বিশেষভাবে যে মদ পানের আয়োজন করতেন সেটি। লাইট অন হতেই সেখানে প্রতি বছর উচ্ছৃঙ্খলতার এক তাণ্ডব শুরু হয়ে যেত।
ওখানে উপস্থিত লোকগুলো মূলত এই উশৃঙ্খলার তাণ্ডবের জন্যই সেখানে এসেছিল। 15 বছরের ওই ছেলেটিও 10 জনের ওই গ্রুপের সাথে এসেছিল। ওই মুহূর্তে সে ডান্স ফ্লোরের ওপর তুমুল ডান্স করছিল। ডান্সে তার দক্ষতা ছিল দেখার মতো। 12টা বাজতে 10 সেকেন্ড বাকি থাকতেই সমস্ত লাইট অফ হয়ে গেল। আর ঠিক 12টায় লাইটগুলো জ্বলে উঠল। অন্ধকার হওয়ার পর সেকেন্ড গণনাকারীদের আওয়াজ এখন হৈ হুল্লোড়, আনন্দে, অট্টহাসি এবং চিৎকার চেঁচামেচিতে পরিবর্তিত হয়ে গিয়েছিল। কয়েক সেকেন্ড পূর্বে বন্ধ হয়ে যাওয়া মিউজিক এখন আবারও বাজানো শুরু হয়েছে। ওই ছেলেটি এখন তার বন্ধুদের সাথে বাইরে পার্কিংয়ে চলে এলো। সেখানে অনেকগুলো ছেলে নিজ নিজ গাড়ির হর্ন বাজাচ্ছিল। ওই ছেলেদের সাথে একটা বিয়ার ক্যান হাতে নিয়ে সে ওখানে থাকা একটি গাড়ির ছাদের ওপর উঠে পড়ল। গাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যাকেটের পকেট থেকে বিয়ারের বড় একটি বোতল বের করলো আর পুরো শক্তিতে কিছুটা দূরে দাঁড়ানো একটি গাড়ির জানালার কাচের ওপর ছুঁড়ে মারল। একটি বিকট ধামাকার সাথে গাড়িটির জানালার কাচ চুরমার হয়ে ঝরে পড়ল। উন্মত্ত ওই ছেলেটি তখন নিশ্চিন্তে বাম হাতে থাকা বিয়ার ক্যান ঢকঢক করে গলাধঃকরণ করে যাচ্ছিল। সে বিগত 30 মিনিট ধরে দেখছিল কামরান একটি ভিডিও গেম খেলছে, কিন্তু স্ক্রিনে থাকা স্কোরের মধ্যে বাড়তি কোনো স্কোর যুক্ত হচ্ছিল না। তার কারণ সম্ভবত ওটা ছিল খুব জটিল একটি ট্র্যাক। সেখানে কামরানকে গাড়ি ড্রাইভ করতে হচ্ছিল। সালার তখন লাউঞ্জে সোফায় বসেছিল। বসে বসে নোটবুকে কী যেন লিখছিল, কিন্তু মাঝে মধ্যে চোখ তুলে টিভি স্ক্রিনেও তাকাচ্ছিল, যেখানে কামরান গেমের স্কোর বাড়াতে প্রচেষ্টায় ছিল ব্যতিব্যস্ত। কিন্তু আধ ঘন্টা পর সে নোটবুকটা বন্ধ করে সামনে টেবিলটায় রেখে দিল। তারপর মুখে হাত চেপে উঠতে থাকা হাই ঠেকালো। পা দুটো সামনের টেবিলে রেখে উভয় হাতের আঙুল মাথার পেছনে বেঁধে সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেখানে কামরান নিজের সকল চান্স নষ্ট করার পর দ্বিতীয়বার নতুন করে গেম খেলার প্রস্তুতি নিচ্ছিল। কি সমস্যা কামরান? সালার কামরানকে সম্বোধন করলো। তেমন কিছু না, নতুন একটা গেম নিয়ে এসেছি, কিন্তু স্কোর করতে অনেক জটিল লাগছে। কামরান মুখ ভার করে বলল, আচ্ছা আমাকে দেখাও। সে সোফা থেকে উঠে তার হাত থেকে রিমোটটি নিয়ে নিল। কামরান দেখল প্রথম 20 সেকেন্ডেই সালার গাড়িটি যে স্পিডে দৌড়াচ্ছিল ওই স্পিডে কামরান এখনও দৌড়াতে পারেনি। যে ট্র্যাক তার কাছে খুব জটিল লাগছিল সেটা সালারের সামনে এক ছেলে খেলা জিনিস মনে হতে লাগলো। 1 মিনিট পর যে স্পিডে গাড়ি চালাচ্ছিল ওই স্পিডে দৃষ্টি নিয়ন্ত্রণে রাখা কামরানের জন্য মুশকিল হয়ে যাচ্ছিল, অথচ সালার তখন ওই স্পিডেও গাড়িটিকে পরিপূর্ণভাবে কন্ট্রোল করছিল। 3 মিনিট পর কামরান প্রথমবারের মতো গাড়িটিকে এক সাইডে সরিয়ে ট্র্যাক অতিক্রম করে বিস্ফোরণের সাথে ধ্বংস হতে দেখল। কামরান মুচকি হাসতে হাসতে ঘাড় ফিরিয়ে সালারের দিকে তাকালো। গাড়িটা কেন ধ্বংস হয়েছিল সে তা বুঝে গিয়েছিল, কারণ রিমোটটি এখন সালারের হাতের পরিবর্তে টেবিলের ওপর পড়েছিল, আর সালার নোটবুক উঠিয়ে চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছিল। কামরান মাথা তুলে আরেকবার তাকে দেখল। অনেক বিরক্তিকর গেম, সালার সমালোচনামূলক মন্তব্য করল, আর তারপর কামরানের পায়ের ওপর দিয়ে লাফিয়ে লাউঞ্জ থেকে বের হয়ে গেল। কামরান ঠোঁট কামড়ে কেবল ওই 7 ডিজিটের স্কোরটি দেখছিল, যা তখন স্ক্রিনের এক কোণায় চমকাচ্ছিল। কিছুই না বোঝা ভঙ্গিতে সে বাইরের দরজায় তাকালো। সেখান দিয়ে সালার একটু আগেই অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা দুজনেই আরও একবার নিশ্চুপ হয়ে গিয়েছিল। আশজাদের তখন অস্থির অনুভব হতে লাগলো। ইমামা এতটা স্বল্পভাষী ছিল না যতটা সে তার সামনে হয়ে যেত। বিগত 30 মিনিট ধরে সে হাতে গোনা যায় এমন কয়েকটা শব্দই বলেছে। সে তাকে ছোটবেলা থেকেই জানে। ইমামা ছিল খুব হাসিখুশি একটি মেয়ে। তাদের দুজনের সম্বন্ধ ঠিক করার পর প্রাথমিক বছরেতে কোনো পরিবর্তন এসেছিল না।
তখন তার সাথে কথা বলে আশাদের আনন্দ অনুভূত হতো, কথার উত্তর দিতে ঝটপট। কিন্তু গত কয়েক বছর ধরে সে একদম বদলে গিয়েছে। আর মেডিকেল কলেজে যাওয়ার পর তো এই পরিবর্তন আরও বেশি মনে হতে লাগলো। মাঝে মাঝে আশজাদের এমন মনে হতো যেন তার সাথে কথা বলতে ইমামা নির্দিষ্ট সীমানার প্রতি খেয়াল রাখছে। কখনো তাকে অস্থির মনে হতো, আবার কখনো তার চালচলনে মনে হতো আশ্চর্য রকম শান্ত, স্বতন্ত্র। তার মনে হতো সে খুব দ্রুত তার কাছ থেকে মুক্তি পেতে উঠে চলে যেতে চায়। এখনও আশজাদের এমনই মনে হচ্ছিল। আমি অনেকবারই ভেবে দেখেছি, আমি শুধুই এখানে আসার কষ্ট স্বীকার করি, তাতে তো তোমার কিছু যায় আসে না, আমি আসি কিংবা না আসি। আশজাদ একটা দীর্ঘশ্বাস নিতে নিতে বলল। সে তার মুখোমুখি লন চেয়ারে বসে দূরের বাউন্ডারির দেয়ালের ওপর লতিয়ে থাকা ঘাসগুলোকে দেখছিল। আশজাদের অভিযোগে সে ঘাড় না ফিরিয়েই তার দৃষ্টি তরুলতা থেকে সরিয়ে আশজাদের ওপর নিবদ্ধ করল। আশজাদ জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো, কিন্তু সে ছিল একদম নিশ্চুপ। তাই আশজাদ কয়েকটা শব্দ পরিবর্তন করে আবারও প্রশ্নটি পুনরুক্তি করল। আমার না আসতে তোমার কোনো যায় আসবে না ইমামা? কি ঠিক বলেছি তো আমি? এখানে আমি আর কি বলতে পারি? তুমি অন্তত না তো বলতে পারো, আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারো। আরে এমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন। আর ইমামা তার কথা থামিয়ে দিল, তার কথাই পুনরাবৃত্তি করে বলল, আরে এমন কিছু না, আপনি ভুল বুঝছেন। এখন তার আচরণ ছিল ওই রকমই ঠান্ডা, তার চেহারা ছিল নিশ্চল, যেমনটা ছিল প্রথমে। আরজাদ একটা শীতল শ্বাস নিল। হ্যাঁ, আমার প্রার্থনা এবং ইচ্ছে তো এটাই যে এমনটা না হোক। আর আমি সত্যিই ভুল বুঝছি, কিন্তু তোমার সাথে কথা বলতে গিয়ে আমার প্রত্যেকবার এটাই অনুভব করি যেন তুমি আমার সাথে কথা বলতে অনাগ্রহী। আমার কোন কথা দ্বারা আপনি এমনটা অনুভব করেন? এবার আশজাদের কাছে তার স্বরে কিছুটা অসন্তোষ ঝলকাতে মনে হলো। অনেক কথা দ্বারাই। তুমি গুরুত্ব দিয়ে আমার কথার উত্তরই দাও না। যদিও আমি গুরুত্ব সহকারে আপনার সব কথার উত্তর দিতে চেষ্টা করি, কিন্তু এখন যদি আপনার কাছে আমার উত্তর পছন্দ না হয় তাহলে আমি কি করতে পারি? এবার কথা বলতে আরজাদের কাছে কিছুটা অপমান বোধ হতে লাগলো। আমি এটা কখন বললাম যে তোমার উত্তর আমার পছন্দ হয় না? আমি তো শুধু এটা বলেছি যে আমার সব কথার প্রত্যুত্তরে তোমার কাছে হ্যাঁ এবং না ছাড়া আর কিছুই হয় না। মাঝে মাঝে তো আমার মনে হতে থাকে আমি নিজেই নিজের সাথে কথা বলছি। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি ভালো আছো, তাহলে আমি তার উত্তর হ্যাঁ অথবা নাতেই দেব। হে অথবা না ব্যতীত এই প্রশ্নের উত্তর কোন বর্ণনায় দেওয়া যেতে পারে আপনি আমাকে সেটা বলে দিন, আমি ওভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করব। সে ছিল পুরোপুরি গম্ভীর। হ্যাঁ অথবা না এর সাথেও তো তুমি কিছু বলতে পারো, আর কিছু না হলেও প্রত্যুত্তরে তুমি আমার অবস্থাটাও তো জিজ্ঞেস করতে পারো। আমি আপনার কি অবস্থা জিজ্ঞেস করব? এটা তো দেখাই যাচ্ছে যে আপনি আমার রুমে এসেছেন, আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন। তার স্পষ্ট অর্থ তো এটাই আপনি সুস্থ আছেন, নয়তো আপনি এখন আপনার ঘরে বিছানায় পড়ে থাকতেন, এখানে আসতে পারতেন না। একে ভদ্রতা বলেই মামা? আরে আপনি জানেন না, আমি লোক দেখানো ভদ্রতায় বিশ্বাসী নই। আপনিও আমাকে আমার অবস্থা জিজ্ঞেস করবেন না, আমি একদম কিছু মনে করব না। আশ্চার যেন নির্বাক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভদ্রতা বাদ দাও। মানুষ তো অন্য কোনো কথাও বলে, কিছু আলাপচারিতা করে, নিজের পেশা সম্পর্কে না হয় কিছু বলে। আশজাদ, আমি আপনার সাথে কি আলাপচারিতা করব? আপনি বিজনেস করেন, আমি মেডিকেলের স্টুডেন্ট।
আমি আপনাকে কি জিজ্ঞেস করব? স্টক মার্কেটের পজিশন কেমন? ট্রেন্ড বুলিশ ছিল নাকি বিয়ারিশ? ইন্ডেক্সে কত পয়েন্ট যোগ হলো? অথবা আগামী কনসাইনমেন্ট কোথায় পাঠানো হচ্ছে? এবার গভর্নমেন্ট আপনাকে কত রিবেট দিল? নাকি আপনার সাথে আমি অ্যানাটমি নিয়ে আলোচনা করব, কোন ধরনের কাজ মানুষের হার্টে প্রভাব ফেলতে পারে, বাইপাস সার্জারিতে এই বছর কোন কোন নতুন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, হৃদস্পন্দন পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য কত থেকে কত ভোল্ট ইলেকট্রিক শক দেওয়া যেতে পারে। আমাদের দুজনের পেশাগুলো তো এগুলোই। এখন এগুলো নিয়ে আলোচনা করার দ্বারা আপনার এবং আমার মাঝে ভালোবাসা ও অন্তরঙ্গতার কোন নতুন গন্তব্য নির্ধারণ করবে তা আমার বুঝে আসে না। আশাদের চেহারা লাল হয়ে গেল। এখন সে ওই মুহূর্তকে অভিশাপ দিচ্ছিল যে মুহূর্তে সে ইমামাকে অভিযোগ করেছিল। মানুষের তো আরও কর্মব্যস্ততা থাকে। আরজাদ কিছুটা নরম স্বরে বলল। ইমামা তার কথা কেটে দিয়ে মাথা নাড়তে নাড়তে বলল, না, পড়াশোনা ছাড়া তো আমার অন্য কোনো কর্মব্যস্ততা নেই। আগেও তো আমরা দুজন অনেক কথাই বলতাম। আগের কথা বাদ দিন, এখন আমি সময় নষ্ট করা সমর্থন করতে পারি না। আমি অবাক হচ্ছি আপনার উপর। আপনি একজন ব্যবসায়ী হয়েও ইম্যাচিওর আর ইমোশনাল চিন্তাধারা রাখেন। আপনার নিজেকেই তো অনেক প্র্যাকটিক্যাল হওয়া উচিত। আরজাদ কিছুই বলতে পারল না। আমাদের দুজনের মধ্যে যে সম্বন্ধ আছে সেটা আমরা দুজনেই জানি। এখন যদি আপনি আমার ওপর প্র্যাকটিক্যাল পন্থাকে অমনোযোগী, বেপরোয়া, অসন্তুষ্টি মনে করেন, তাহলে আমি কি করতে পারি? আমি আপনার সাথে এখানে বসে আছি, তাহলে তার অর্থ হচ্ছে আমি এই সম্পর্ককে গুরুত্ব দিই। না হয় কোনো অপরিচিত মানুষ তো এখানে এভাবে আমার সাথে বসে চা পান করতে পারবে না। সে এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার বলতে শুরু করলো। আর যতদূর এই কথার সম্পর্ক আছে যে আপনার এখানে আসা কিংবা না আসা দ্বারা আমার কিছু যায় আসে না, বাস্তবতা তো এটাই যে আমরা দুজনেই খুব ব্যস্ত থাকি। আমরা আধুনিক যুগের মানুষ না। আমি কোনো রাধা যে আপনার বাঁশির অপেক্ষায় বসে থাকি, আর না আপনি কোনো কৃষ্ণ যে আমার ঘন্টার পর ঘন্টা বাঁশি বাজাবেন। সত্য তো এটাই যে আমরা দেখা করি কিংবা না করি, এতে কিছুই যায় আসে না। কথা বলি অথবা না বলি, আমাদের সম্পর্ক সেটাই থাকবে যা এখন আছে। নাকি আপনার মনে হয় এতে কোনো পরিবর্তন এসেছে? কথাগুলো শুনে আরজাদের কপালে যদি ঘাম না এসে থাকে, তবে তার একমাত্র কারণ সেটা ডিসেম্বরের প্রচণ্ড শীত ছিল। তাদের দুজনের বয়সে ৮ বছরের পার্থক্য। কিন্তু এই মুহূর্তে আরজাদের কাছে এই পার্থক্যটা 18 বছরের মনে হতে লাগলো। তার কাছে ইমামাকে নিজের থেকে 18 বছরের বড় মনে হতে লাগলো, যে সপ্তাহখানেক আগে 19 বছরে পা দিয়েছিল। কিন্তু ওই সময় আরজাদের কাছে মনে হতে লাগলো সেই কিশোরী বয়সী থেকে সোজা অর্ধ বয়সে পৌঁছে গেছে। আর আরজাদ নিজে 10 বছরে ফিরে এসেছে। সে তার মুখোমুখি বসে পায়ের ওপর পা রাখতে রাখতে আরজাদের থেকে প্রত্যুত্তরে অপেক্ষা করছিল। আরজাদ চেয়ারের হাতলে ঝোলানো ইমামার হাতের আঙুলের এঙ্গেজমেন্টের আংটিটি এক পলক দেখল, তারপর খাকারি দিয়ে গলা পরিষ্কার করার চেষ্টা করল। তুমি একদম ঠিক বলেছ। আমি শুধু এজন্য আলাপচারিতার কথা বলছিলাম যাতে আমাদের পরস্পরের বোঝাপড়ার উন্নতি হয়। আরজাদ, আমি আপনাকে অনেক ভালো করেই জানি এবং চিনি, আর এটা শুনে আমার খুব আফসোস হচ্ছে যে আমাদের মাঝে এখনও পরস্পরকে বোঝাবুঝির প্রয়োজন বাকি আছে। আমার তো ধারণা ছিল আমাদের মাঝে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সে যেভাবে প্রতিটি কথা ধরাশায়ী হচ্ছে, ওটা আরজাদের শুভদিন ছিল না। আরজাদ মনে মনে স্বীকার করল। এখন যদি আপনার এটা মনে হয় যে অ্যানাটমি আর বিজনেস নিয়ে আলোচনা করে আমরা আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে ফেলবো, তবে ঠিক আছে, সামনে থেকে আমরা এই বিষয়েই কথাবার্তা বলবো। ইমামার চেহারায়
নির্লিপ্ততার ভিত্তি ছিল স্পষ্ট। তোমার কাছে আমার কথা খারাপ লাগলো? একেবারেই না। আমি কেন খারাপ মনে করব? তার চেহারায় উপস্থিতি হতবাকের ছাপ আশাদকে অতিরিক্ত লজ্জায় ফেলে দিল। সম্ভবত আমি ভুল বলেছি। আশাদ মীমাংসায় আসতে চাইল। সম্ভবত নয়, নিশ্চিত। সে তিনটি শব্দেই ধারাবাহিকভাবে জোর দিতে দিতে বলল, তুমি জানো যে আমার কাছে এই সম্পর্ক কতটা গুরুত্ব বহন করে। এই সম্পর্ককে ঘিরে আমার অনেক স্বপ্ন আছে তোমাকে ঘিরে। আরশাদ একটা গভীর শ্বাস নিয়ে বলল। ইমামা তখন ভাবলেশহীন চেহারায় পুনরায় ওই লতাগুলোর দিকে তাকিয়ে রইল। আরশাদ বল, এই জন্য হয়তো আমি তোমার ব্যাপারে প্রয়োজনের চেয়েও একটু বেশি অনুভূতিপ্রবণ হয়ে পড়ি। এই সম্পর্কের ব্যাপারে আমার কোনো ভয় নেই। আমি জানি এই সম্পর্ক আমাদের উভয়ের সম্মতিতেই হয়েছে। সে ইমামার চেহারায় চোখ রেখে নির্বাধ আবেগে বলে চলছিল, অথচ তার অনুভব হচ্ছিল ইমামা যেন সেখানে উপস্থিত নেই, তার কথা সে শুনছে না। আশাদের এখন আবারও মনে হতে লাগলো সে যেন একাকী নিজেই নিজের সাথে কথা বলছে। একটি বিশাল বাংলোর পেছনের অ্যানেক্সি থেকে মিউজিক শব্দ বাহিরের লন পর্যন্ত ভেসে আসছিল। ভেতরে এত তীব্র শব্দ যে বাইরে থাকা যে কোনো ব্যক্তি অ্যানেক্সির ভেতরে থাকা লোকদের সহ্য শক্তির ব্যাপারে বিস্ময় প্রকাশ করত। কিন্তু তারা অ্যানেক্সির ভেতরে থাকা লোকদের অবস্থা দেখলে তাদের বিস্ময়কর সহ্য শক্তির কারণটি মুহূর্তেই বুঝতে পারত। অ্যানেক্সির ভেতরে থাকা ছেলে ছয়টি তখন যে অবস্থায় ছিল, ওই অবস্থায় এর থেকেও অধিক উচ্চ আওয়াজের মিউজিকেও তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারত না। আর যতদূর সপ্তম ছেলেটির ব্যাপার, সে তো এমন কোনো জিনিসেই প্রভাবিত হতো না। অ্যানেক্সির ওই কক্ষটি তখন ধোঁয়ার কুণ্ডলী এবং আশ্চর্য গন্ধে ছিল ভরপুর। গালিচার ওপরে এক নাম করা রেস্টুরেন্ট থেকে আনা খাবারের খালি কার্টুন, ডিসপোজেবল প্লেট এবং চামচও পড়েছিল। খাওয়া দাওয়ার পর অবশিষ্ট উচ্ছিষ্ট জিনিস এবং হাড়গোড়ও গালিচার ওপর এদিক সেদিক ছুঁড়ে ফেলা হয়েছিল। কোমল পানির প্লাস্টিকের বোতলগুলো এদিক সেদিক গড়িয়ে পড়েছিল। সসের বোতল থেকে বের হওয়া সস গালিচাটিকে আরও কিছুটা অসুন্দর বানিয়ে রেখেছিল। ওই 7টি ছেলে মোলায়েম গালিচার ওপর একজন আরেকজনের থেকে কিছুটা দূরে আসন করে বসেছিল। ইতিমধ্যেই তাদের সামনে বিয়ারের খালি ক্যানগুলোও একটি স্তূপ জমে গিয়েছিল। আর বিনোদনের এই ধারাবাহিকতা কেবল ওখানেই থেমেছিল না, সে সময় তারা ড্রাগস নেওয়ায় ছিল মগ্ন। যেগুলোর ব্যবস্থা করেছিল তাদের মধ্য থেকেই একজন। গত 2 মাসের মধ্যে তারা তৃতীয়বারের মতো এই অ্যাডভেঞ্চারের জন্য একত্রিত হয়েছিল। আর এই 3 জায়গায় তারা 4 ধরনের ভিন্ন ভিন্ন ড্রাগস ব্যবহার করেছে। প্রথমবার তারা ওই ড্রাগস নিয়েছিল যা তাদের মধ্য থেকে একজন তার বাবার ড্রয়ারে পেয়েছিল। দ্বিতীয়বার তারা যে ড্রাগ নিয়েছিল সেটা তারা তাদের এক স্কুল সহপাঠীর মাধ্যমে ইসলামাবাদের এক ক্লাব থেকে কিনে আনছিল। আর এবার তারা যে ড্রাগ নিচ্ছিল সেটা তারা এক ভ্রমণে গিয়ে রাওয়ালপিন্ডির মার্কেটে এক আফগানি থেকে নিয়েছিল। এই 3 জায়গাতেই তারা ওই ড্রাগগুলোর সাথে অ্যালকোহল মিশিয়ে সেবন করেছিল, যার ব্যবস্থা করা তাদের জন্য কোনো কঠিন কাজ ছিল না। এই মুহূর্তেও এই 7 জন ছেলের মধ্যে 6 জনই ছিল নেশায় পরিপূর্ণ আচ্ছন্ন। তাদের মধ্য থেকে একজন এখনও কাপা হাতে ড্রাগস শোকার চেষ্টা করছিল। অপরদিকে 2 জন ছেলে সিগারেট ফুঁকতে ফুঁকতে বাকি ছেলেদের সাথে টুটাফাটা গালগল্প করছিল। কেবল সপ্তম ছেলেটি পরিপূর্ণভাবে হুঁশে ছিল। ওই ছেলেটির চেহারায় ছিল ব্রণে পরিপূর্ণ, আর তার গলায় থাকা একটি কালো খাটো সুতার আশ্চর্য রকমের আর 3-4টি অলংকার ঝুরছিল। এলভাস প্রেসলে স্টাইলের কালারের চেক ডার্ক ব্লু শার্টের সাথে এক
কুৎসিত ধূসর রঙের জিন্স পরেছিল সে, যার উভয় হাঁটুতে ছিল মেডুনার ছবি পেন্টিং করা। চোখ খুলে সে তার ডান পাশের ছেলেগুলোর ওপর একটা হালকা নজর বোলালো, আর চোখ দুটো এখন লাল হয়েছিল। কিন্তু এই লালিমা সত্ত্বেও সে এমন কোনো প্রতিক্রিয়া প্রকাশ করছিল না যাতে করে বোঝা যায় বাকি ছেলেগুলোর মতো সেও নেশায় পরিপূর্ণভাবে আচ্ছন্ন। কয়েক মিনিট তাদের দেখার পর সে কৌটায় থাকা অবশিষ্ট ড্রাগস সোজা ক্যানের মধ্যে ঢেলে দিল। তারপর একটি ছোট নলের সাহায্যে শুকতে লাগলো। অনেকটা সময় পর নলটাকে একদিকে ছুঁড়ে মারল। তারপর আঙুলের ডগায় সামান্য একটু ড্রাগস রেখে নখ দিয়ে জিহ্বার আগায় লাগিয়ে কিছুটা আগ্রহ, অনুসন্ধান কিন্তু পূর্ণ সতর্কতায় সাথে চাখল। পর মুহূর্তেই সে তড়িৎ গতিতে নিজের বাম পাশে থুতু ফেলল। ড্রাগ নিশ্চিত অনেক ভালো কোয়ালিটির ছিল। তার চোখ এখন আগের থেকেও অনেক বেশি লাল হয়ে গিয়েছিল। এত সত্ত্বেও সে এখনও হুঁশেই ছিল। তার চেহারার চিত্র দেখে মনে হচ্ছিল সে তার তৎপরতায় একটুও সন্তুষ্টি হয়নি। 1-2 মিনিট পর সে তার পাশের গালিচায় পড়ে থাকা বিয়ারের বোতল হাতে নিল। তারপর কয়েক ঢোক খেতে খেতে ড্রাগসের স্বাদকে জিহ্বার আগা থেকে পরিষ্কার করার চেষ্টা করল। বোতল রাখার পর সে কয়েক মিনিট পর্যন্ত ক্যানে থাকা ড্রাগসগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল। অপর 6টি ছেলে তখন নেশাচ্ছন্ন হয়ে মাদকমত্ত গালিচায় ওপর কাত হয়ে চিত হয়ে পড়েছিল। কিন্তু সে এখনও ওরকমই বসেছিল, যেরকমই বসেছিল নেশা করার পূর্বে। বোতলে থাকা অবশিষ্ট বিয়ার ঢোক গিলতে গিলতে সে চিন্তামগ্ন চোখে তাদের সবাইকে দেখছিল। তার চোখ এখন ফুলে উঠেছে, কিন্তু তাতে বিদ্যমান চমক বলছিল সে এখনও পরিপূর্ণভাবে নেশাচ্ছন্ন নয়। এটা তার সাথে আজ তৃতীয়বারের মতো হয়েছিল। প্রথম 2 বার ড্রাগস নেয়ার পর সে ওভাবেই বসেছিল যখন তার বন্ধুরা খুব দ্রুততম সময়েই নেশায় চেতনাহীন হয়ে গিয়েছিল। রাতের বিগত প্রহরে সে তাদের ওই অবস্থাতেই ফেলে রেখে একাই ঘরে এসেছিল। আজও সে এটাই করতে চেয়েছিল। রুমের ভেতর ড্রাগসের গন্ধ এই প্রথম সে বিরক্ত হলো, তাই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু টলমল করতে লাগলো। নিজের টলমল অবস্থাকে নিয়ন্ত্রণ করে সে সোজা দাঁড়িয়ে গেল। নিচে ঝুঁকে ফ্লোর থেকে চাবি, মানিব্যাগ এবং ক্রেডিট কার্ড উঠিয়ে নিল। তারপর সামনে এগিয়ে সে স্টেরিও বন্ধ করে দিল। অসম্ভব ফোলা এবং রক্তিম চোখে সে রুমটাতেও আরও একবার নজর ফেলল, এমন যেন সে কোনো জিনিস মনে করার চেষ্টা করছে। তারপর সে রুমের দরজার দিকে এগিয়ে গেল। সে আবারও নিচে বসে জাগার্স পড়ল। টাকনুর চারপাশে ফিতা পেঁচিয়ে গিট দিয়ে দিল। তারপর সে দরজার লক খুলে বাইরে বেরিয়ে এলো। আলো থেকে সে এখন করিডোরের একদম গুমোট অন্ধকারে চলে এসেছে। অন্ধকারে পথ খুঁজতে খুঁজতে সে অ্যানেক্সির বাইরের দরজা খুলে লনে চলে এলো। অ্যানেক্সির সিঁড়ি বেয়ে নামতে নামতে তার নাক থেকে কিছু একটা গড়িয়ে পড়তে অনুভব করলো। বাম হাত উঠিয়ে সে ওপরের ঠোঁটটি ছোঁয়ালো। তার আঙুল ভিজে জবজবে অনুভব হলো। সে হাত উঠাতে উঠাতে ভেজা আঙুলগুলোকে লাইটের আলোতে দেখল। তার আঙুলের ডগায় রক্তের ফোঁটা লেগেছিল। সে তার ট্রাউজারের পকেটে হাতড়াতে হাতড়াতে ভেতর থেকে একটা রুমাল বের করলো এবং আঙুলের ডগায় লেগে থাকা রক্ত মুছে ওই রুমাল দিয়েই নাক থেকে ঝরতে থাকা রক্ত পরিষ্কার করলো। তার কাছে গলার ভেতর তীক্ষ্ণ কিছু অনুভূত হলো। সে খাকারি দিয়ে গলা পরিষ্কার করার চেষ্টা করলো। এখন সে বুক চেপে দম বন্ধ হয়ে যাওয়া উপলব্ধি করল। কয়েকটা গভীর নিঃশ্বাস নিয়ে সে চেপে থাকা নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলো। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সে 2-3 বার থুতু ফেলল। তারপর
আবারও সিঁড়ি ভেঙে নামার জন্য পা বাড়ালো। সে একদম স্তব্ধ হয়ে গেল। তার নাক থেকে আশ্চর্য রকমের রনরন শব্দ হতে লাগলো। তারপর কিছু একটা যেন পুরো শক্তিতে বয়ে যেতে লাগলো। সে অনিচ্ছাকৃতভাবে কোমরের মোচড়ে ঝুঁকে গেল। বৃষ্টিধারার মতো তার নাক থেকে নির্গত রক্ত সিঁড়ির ওপর ঝরতে লাগলো। শ্বেতপাথরের ওপর পিছলে পড়া রক্ত, তাজা গোলগোলে। নিরুপায় হয়ে সে কেবল তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো।